আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদেরকে লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মজিদ, প্রভাষক পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৮০০ নারায়ণগঞ্জ। তো আজকে আমাদের যে নির্ধারিত রুটিন অনুসারে যে ক্লাস, সেটা তোমাদের অর্থনীতি প্রথম পত্রের আমাদের সপ্তম অধ্যায়ে খাজনা পড়াইতেছিলাম। তো আজকে আমরা ওই খাজনার যে বাকি অংশটুকু আছে ওই অংশটুকু আমরা আজকে শেষ করব। এই অংশটুকু আজকে আমরা শেষ করব। তো যাই হোক, আমরা শুরু করতেছি। আজকে আমাদের প্রথম ক্লাস হবে। আজকে আমাদের টপিকস হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব, অর্থাৎ রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট, অর্থাৎ রিকার্ডোর খাজনা তত্ত্ব। রিকার্ডোর খাজনা তত্ত্ব। রিকার্ডোর খাজনা তত্ত্ব। আচ্ছা, প্রথমে বলে রাখি যে রিকার্ডোর যে খাজনা তত্ত্ব, এটা 1900 সালে প্রথম দিকে রিকার্ডোর খাজনা তত্ত্বটি তার যে নাম অনুসারে রিকার্ডিয়ান খাজনা তত্ত্বটি প্রথমে ব্যবহার করা হয়। অর্থাৎ 1900 শতকের প্রথম দিকেই একটি অর্থনীতির একটা বিষয়বস্তু নিয়ে একটা যে বই, অর্থাৎ দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন, এই যে একটা গ্রন্থ, এই গ্রন্থ থেকে অর্থনীতির অনেকগুলো চলক সম্বন্ধে তিনি ধারণা দেন। এই ধারণা থেকে যে খাজনা সম্পর্কে যে তার অভিমত ছিল, অর্থাৎ খাজনা উৎপত্তির কারণ, খাজনা কেন দেওয়া হয়, খাজনা কীভাবে নির্ধারণ করা হয়, এই যে বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো পরিপ্রেক্ষিতেই ওই খাজনা সম্পর্কে যে তথ্যটা প্রদান করেন তার নাম অনুসারে রিকার্ডিয়ান খাজনা থিওরিয়ান অফ রেন্ট, অর্থাৎ রিকার্ডোর খাজনা তত্ত্ব বলা হয়। এটা মূলত 1772 থেকে 1823 সনের ভিতরেই এই সম্বন্ধে, অর্থাৎ রিকার্ডিয়ান অনেকগুলা ধারণা তিনি দেন। এখান থেকে সর্বপ্রথম 19 শতকের প্রথম দিকেই তার যে থিওরি, এই থিওরি বহিঃপ্রকাশ ঘটে। এই প্রকাশ ঘটে তার নাম অনুসারে আমাদের রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট অথবা রিকার্ডোর খাজনা তত্ত্ব পাওয়া যায়। তা যাই হোক, আমরা শুরু করি। এখন রিকার্ডোর যে মূল বক্তব্য কী বা মূল কথাটা কী? রিকার্ডো তার ভাষায় উনি বলেছেন যে জমির আদি এবং অবিনশ্বর শক্তি ব্যবহার করার জন্য জমির মালিককে যা দেওয়া হয় তা হচ্ছে খাজনা। অর্থাৎ জমির আদি এবং অবিনশ্বর শক্তি ব্যবহার করার জন্য জমির মালিককে যা প্রদান করা হবে তাই হচ্ছে খাজনা। এই ক্ষেত্রে খাজনা আসলে এটার উৎপত্তির অনেকগুলো কারণ আছে। এর উৎপত্তির কারণ হতে পারে যেমন জমির অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রেও এই জমির খাজনার উৎপত্তি ঘটে। উর্বরতার শক্তির পার্থক্যের কারণেও জমির খাজনার উৎপত্তি ঘটে। তারপরে জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হতো এই জমির খাজনার উৎপত্তি ঘটে। এখন এই যে উর্বরতা শক্তি, আসলে রিকার্ডিয়ান থিওরিতে বলা হয়েছে যে উর্বরতা শক্তির পার্থক্য, অর্থাৎ এই উর্বরতা শক্তির পার্থক্যর কারণে আমাদের যে ফসল, অর্থাৎ জমিতে যে ফসল উৎপাদন ঘটে, এই উৎপাদনের পরিমাণটা কিছুটা পার্থক্য দেখা দেয়। অর্থাৎ যে সকল জমিগুলো হচ্ছে উর্বর, যে সকল জমিগুলো উর্বর সেই জমিগুলোতে আমাদের উৎপাদনের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি হবে, এবং যে জমিগুলা
অপেক্ষাকৃত কম উর্বর, সেখানেও আমাদের উৎপাদনটা প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে একটু কম হবে, তৃতীয় শ্রেণীতে আরও একটু কম হবে। এই যে পার্থক্য, এই পার্থক্যর কারণেও আমাদের খাজনা তৈরি হয়। এখন আমরা আসি এই খাজনার তাহলে মূল বক্তব্যটা আমরা বুঝলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি যে জমির যে আদি এবং অবিনশ্বর শক্তি ব্যবহার করার জন্য জমির মালিককে যা প্রদান করা হয় তাই হচ্ছে খাজনা। এখন এটা যদি আমরা একটা অন্য বিবেচনায় আনি, যেমন আরেকটু চাহিদা এবং যোগানের আলোকে যদি আমরা বলতে চাই, তাহলে যে জমির চাহিদার তুলনায় যোগানের তুলনায় যদি জমির চাহিদাটা বেশি থাকে, অর্থাৎ এখানে তাহলে জমির যে একটা উৎপৃত্ত সৃষ্টি হয়, যে একটা জমির চাহিদা বেশি যোগান কম, এই যে একটা সম্পর্ক, অর্থাৎ জমির সাথে যে চাহিদার যে একটা সম্পর্ক, এই সম্পর্কের কারণে জমির মূল্যটা, অর্থাৎ জমির যে দাম, এই দামটা তুলনামূলকভাবে বেড়ে যায়। অর্থাৎ মানুষের চাহিদা সৃষ্টি হওয়ার কারণে, অতিরিক্ত চাহিদা সৃষ্টি হওয়ার কারণে আমাদের এই খাজনাটা প্রদান করতে হয়। আচ্ছা, এখন এটার কিছু অনুমতি শর্ত আছে। অনুমতি শর্তগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে জমির যোগান সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা অস্থিতিস্থাপক। তারপরে জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন যদি কার্যকর হবে। তারপরে আমরা বলতে পারি যে অনুমতি শর্ত হিসেবে আরেকটা বলতে পারি, সেটা হলো কী বলে যে জমির উর্বরতার পার্থক্য আছে, উর্বরতা শক্তির পার্থক্য থাকবে। হ্যাঁ, তারপরে আরেকটা বলতে পারি আমরা অবস্থানগত কিছু পার্থক্য আছে, অতিরিক্ত সুবিধা বা অসুবিধা থাকতে পারে জমির। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে অনুমতি শর্ত। এখন আসি আমরা তত্ত্বের বিশ্লেষণ। আমরা যদি এটা একটা ঘটনা বলি, একটা উদাহরণ দিয়ে যদি বলি, একটা উদাহরণ দিয়ে আমরা একটা গল্প বলি। যেমন একটা নির্জন দ্বীপ, এই দ্বীপেতে কোনো লোক বসবাস করে না। একদল লোককে পাঠানো হলো যে ওইখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য। তাহলে লোকজন ওই দ্বীপে যদি স্থায়ীভাবে বসবাস করার জন্য যদি ওইখানে যায়, তাহলে সর্বপ্রথম তারা যেখানে বসবাস করবে তার কাছাকাছি উর্বর যে সকল জমিগুলো আছে, এই জমিগুলো তারা আগে চাষাবাদ করার জন্য নির্বাচন করবে। তাহলে এই জমিগুলোকে আমরা ধরলাম প্রথম শ্রেণী। এখন যেহেতু চাহিদার তুলনায় আমাদের যে চাহিদা আছে, চাহিদা বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমরা জমির আয়তনটা আমি বৃদ্ধি করতে পারবো। সেক্ষেত্রে এই প্রথম শ্রেণীর জমির জন্য কোনো প্রকার খাজনা দিতে হবে না। যে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে আমরা মনোযোগ সহকারে শুনি, হ্যাঁ, তাহলে স্পষ্ট হয়ে যাবে আসলে বিষয়টা। আমি আবারও বলছি, যদি একটা নির্জন দ্বীপে স্থায়ী বসবাসের উদ্দেশ্যে কিছু লোককে পাঠানো হলো, তাহলে দেখা যাবে যে ওই লোকগুলা যেখানে ঘরবাড়ি তুলে থাকার জন্য ব্যবস্থা করবে, ঠিক তার কাছাকাছি যে সকল উর্বর জমিগুলো আছে, সেই উর্বর জমিগুলো তারা নির্বাচন করবে। তারা ফসল উৎপাদন করার জন্য প্রাথমিকভাবে বাছাই করবে। বাছাই করার পরে দেখা যাবে যে তারা চাষাবাদ শুরু করলো। তখন কি হবে? তখন আসলে ওই জমির জন্য কোনো প্রকার খাজনা দিতে হবে না। এটা কিন্তু রিকার্ডোর খাজনা তত্ত্বের যে একটা উদাহরণ, শুধুমাত্র রিকার্ডোর। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, যে আমাদের খাজনা যে তত্ত্ব আছে, অর্থাৎ খাজনা নির্ধারণের যে তত্ত্ব আছে দুইটা, একটা হলো আধুনিক খাজনা তত্ত্ব, আর একটা হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব। আমরা কিন্তু পড়াইতেছি রিকার্ডোর খাজনা তত্ত্ব। রিকার্ডোর খাজনা তত্ত্বের সাথে যে মডার্ন থিওরি অফ রেন্ট, অর্থাৎ আধুনিক খাজনা তত্ত্ব, এটা কিন্তু কিছুটা পার্থক্য আছে। তো যাই হোক, বলতেছিলাম যে স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্যে যদি একদল লোককে যদি আমরা একটা নির্জন দ্বীপে পাঠানো হয়, তখন কি করবে? তখন তারা যেখানে বসবাস করবে সেখানের তার কাছাকাছি দেখা যাচ্ছে যে উর্বর জমিগুলো আছে, সেই উর্বর জমিগুলোকে তারা প্রথমে নির্বাচন করবে। তারপরে কি করবে? তারপরে দেখা গেছে যখন দেখবে যেই ফসল উৎপাদন হয়, সেই ফসল আসলে তারা যে যত জনগোষ্ঠী আছে, লোক সংখ্যা আছে, সেই লোক সংখ্যা আর আসলে ওই চাহিদার তুলনায় কম হয়ে যায়। তখন কিন্তু তার চাষাবাদের যে জমি, এই জমিটা কিন্তু অতিরিক্ত আরও চাহিদা সৃষ্টি হবে।
তাই একটা পর্যায়ে দেখা গেছে তারা আরও কিছু জমির প্রয়োজন পড়লে তারা কিন্তু তুলনামূলকভাবে মানে কম অপেক্ষাকৃত কম যেগুলো আছে, যেগুলো বাছাই করা যেগুলো উর্বর জমি আছে সেগুলো তো এক পর্যায়ে দখল হয়েই গেল, নির্বাচন হয়ে গেল, এক লোক এক ধরনের গোষ্ঠী তারা চাষাবাদ করতেছে। পরবর্তীতে যে এই প্রথম শ্রেণী থেকে অপেক্ষাকৃত কম উর্বর যে জমিগুলো আছে এই জমিগুলোকে তারা আবার দ্বিতীয় শ্রেণীর লোকেরা আবার এটা কি করবে, আমাকে এটা পছন্দ করবে বা নিতে থাকবে। তখন কি হবে, তখন এই যে তৃতীয় শ্রেণীর জমি অর্থাৎ প্রথম শ্রেণীর জমি থেকে তৃতীয় শ্রেণীর জমি তুলনামূলকভাবে একটু কম উর্বর, তাহলে এইখানে যেহেতু প্রথম শ্রেণীর জমি যে উর্বর এগুলা কিন্তু দখল হয়ে গেছে, অর্থাৎ তখন এই প্রথম শ্রেণীর যে জমি এই জমিতে আমার খাজনা হবে, আর দ্বিতীয় শ্রেণীর যে জমি সেই জমিতে আর তখন কোনো খাজনা দিতে হবে না। এরকম পর্যায়ে যদি আরও জমির চাহিদা সৃষ্টি হয় অর্থাৎ ফসল উৎপাদনের প্রয়োজন পড়ে, তখন তারা আরও যে তৃতীয় শ্রেণীর জমি আছে সেই তৃতীয় শ্রেণীর জমি নির্বাচন করবে। তখন কি হবে, তখন কিন্তু আমার দ্বিতীয় শ্রেণীর ভ্যালুটা বেড়ে যাবে, তৃতীয় শ্রেণীর জমির খাজনাটা কিন্তু আরও বাড়বে, অর্থাৎ তখন দ্বিতীয় শ্রেণীর জমির এটা খাজনা তৈরি হবে। আর যে প্রথম শ্রেণীর যে জমিটা যেটা বেশি উর্বর ছিল সেই বেশি উর্বর জমিটা আগের তুলনায় খাজনাটা আর একটু বৃদ্ধি পাবে। তাহলে এই যে আমরা একটা ঘটনা বললাম, আসলে এই যে রিকার্ডিয়ান থিওরি যেটা ছিল অর্থাৎ রিকার্ডোর যে খাজনা তত্ত্ব মূলত আসলে এই ঘটনার প্রেক্ষিতে যেরকম আমরা সামারিটা ঠিক এই সামারিটাই বুঝাইতে চেয়েছেন, অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকায় অথবা বলে আমরা জমিটাকে যদি তিনটা ভাগে বিভক্ত করি তাহলে প্রথম শ্রেণীতে হলো আমার কি উর্বর যে সকল জমিগুলো আছে যার উৎপাদন ক্ষমতাটা অনেকটা বেশি, তার খাজনাও বেশি থাকবে। আর দ্বিতীয় শ্রেণীর জমিটা আমাদের উর্বর যে জমিটা প্রথম শ্রেণীর জমি তার চেয়ে তুলনামূলকভাবে একটু কম উর্বর থাকবে, আর তৃতীয় শ্রেণীর জমিটা আর একটু কম থাকবে, তার খাজনাটাও হয়তো দেখা যাচ্ছে কম থাকবে অথবা নাও থাকতে পারে, বিষয়টা এরকম। এখন এটা যদি আমরা একটা আমাদের সূচির মাধ্যমে যদি আমরা টেবিলের মাধ্যমে যদি দেখি তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো আমরা কীভাবে টেবিলটা আর্ট করতেছি। কলাম হবে পাশে 6টা, কলাম হবে 6টা। আমি এখানে লিখলাম আমি জমির শ্রেণী বিভাগ। আচ্ছা, দ্বিতীয়ত রাখলাম একক প্রতি উৎপাদন, একক প্রতি উৎপাদনের পরিমাণ এটাকে আমরা কিউ লিখতে পারি, অর্থাৎ পরিমাণ কোয়ান্টিটি, এটাকে আমরা কিউ লিখতে পারি। তারপরে প্রতি মন আমরা মনে করলাম এটা ধান উৎপাদনে ব্যবহৃত হলো, তাহলে প্রতি মন ধান এর মূল্য, প্রতি মন ধানের দাম, এর দামটাকে আমরা ধরবো পি। আচ্ছা, তারপরে দাম থেকে তাহলে আমাদের আয়টা কি, এটার আয় লিখবো আমরা, দান হতে আয়টা কীভাবে পাবো আমরা, অর্থাৎ দামকে তার পরিমাণ দ্বারা গুণন দিলে আয় পাওয়া যাবে। তারপরে হলো আমাদের উৎপাদন খরচ, এটাকে আমরা কস্ট আমরা লিখতে পারি, অর্থাৎ সি আমরা লিখতে পারি। আচ্ছা, তারপরে এখন এখানে আমরা তাহলে কি পাবো, আমরা এখন আসি আমরা যে উৎপাদকের যে উৎবৃত্ত অথবা খাজনা, আসলে
উদ্বৃত্তটাই হলো খাজনা। আমরা লিখলাম উৎপাদকের উদ্বৃত্ত বা খাজনা, এটাকে আমরা কি করব, আর দ্বারা দেখাবো। আচ্ছা, প্রথমে আমরা বলছিলাম যে আমরা জমিটাকে কয়টা ভাগে ভাগ করেছি, 3টি ভাগে আমরা ভাগ করেছি। অর্থাৎ জমিটাকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। এটা দিলাম আমরা প্রথম শ্রেণীর জমি, এটা দিলাম আমরা দ্বিতীয় শ্রেণীর জমি, এটা হলো তৃতীয় শ্রেণীর জমি। এখন একক প্রতি উৎপাদনের পরিমাণ প্রথম শ্রেণীর জমি যেহেতু এটা উর্বরতা শক্তি অনেকটা বেশি, তাহলে সেই ক্ষেত্রে আমি এটা ধরে নিলাম 45 মণ। অর্থাৎ এখানে 45 মণ ধান আমার এখানে উৎপাদন হবে। আচ্ছা, দ্বিতীয়ত ধরে নিলাম আমি 30 মণ দ্বিতীয় শ্রেণীর জমি, আর তৃতীয় শ্রেণীর জমিতে ধরে নিলাম আমি 20 মণ। এখন ধানের যে প্রতি মণ ধানের দাম, এটা তো বাজার মূল্য একই থাকবে। এটা আসলে উর্বর জমিতেই হোক বা অনুর্বর জমিতে হোক বা অথবা প্রান্তিক জমিতেই হোক, যেখানেই হোক না কেন ধানের দামটা কিন্তু একই থাকবে। তাহলে আমরা ধরে নিলাম প্রতি মণ ধানের মূল্য আমাদের 300 টাকা। 300 টাকা প্রতি মণ ধানের মূল্য 300 টাকা। তাহলে এটারও 300 টাকা, এটারও 300 টাকা। এখন আসি যে তাহলে আমার একটা ক্যালকুলেটর নিয়ে নিই। আচ্ছা, এখন আসি আমাদের দাম থেকে যে আয়, এই আয়টা হবে কখন? আমরা বলছি আয়টা কিভাবে আমরা পেতে পারি, আমরা দামকে তার পরিমাণ দ্বারা গুণন দিলে আয় পাওয়া যাবে। অর্থাৎ টোটাল যে আয়টা, এই আয়টা পাওয়া যাবে। অর্থাৎ 45 মণ এখানে আমার ধান উৎপাদন হয়েছে। আমার প্রতি মণ ধানের দাম যদি 300 টাকা করে হয়, তাহলে আমরা মোট যে আয় পাবো সে আয়টা কত হবে? 300 গুণন 45 সমান হচ্ছে 13,500। 13,500 13,500 টাকা। আচ্ছা, এখন এটা কত পাবো? দেখো, দ্বিতীয় শ্রেণীর জমিতে আমাদের ধান উৎপাদন হয়েছে 330 মণ। ধান উৎপাদন হয়েছে 30 মণ, আর আমার প্রতি মণ ধানের দাম যদি 300 টাকা হয়, তাহলে আমাদের যদি গুণন করি তাহলে হয় 9,000 টাকা। 9,000 টাকা। এবং এটা হলো তৃতীয় শ্রেণীর জমি, যেহেতু এখানে আমার 20 মণ ধান উৎপাদন হয়েছে এবং প্রতি মণ ধানের দাম 300 টাকা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মোট আয় হবে কত? 300 গুণিত 20 হলো 6,000 টাকা। অর্থাৎ এইখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু এখানে 3টা শ্রেণীতে আমরা জমি বিভক্ত করেছি, তাই সেই অনুপাতে আমার 3টা শ্রেণীর যে জমি, এই জমি থেকে আমরা আয় পেলাম কত? আমরা প্রথম শ্রেণী থেকে আয় পেলাম হলো 3,500 টাকা, দ্বিতীয় শ্রেণীর আয় পেলাম কত? 9,000 টাকা, আর তৃতীয় শ্রেণীর জমি থেকে আমি পেলাম 6,000 টাকা। এবং টোটালি যদি আমার প্রত্যেকটা শ্রেণীতে একই পরিমাণে যদি আমার খরচ হয়, ধরে নিলাম আমি এটা 6,000 টাকা সমপরিমাণ, আমার প্রতি শ্রেণীতে খরচ হচ্ছে 6,000 টাকা। এই 6,000 টাকা, 6,000 টাকা, তাহলে এটাও 6,000 হবে, এটাও 6,000 হবে, এত টাকা। এখন দেখো এখানে উৎপাদকের যে উদ্বৃত্ত বা খাজনা, দেখো তো এখানে আয় হচ্ছে 13,500 টাকা, ব্যয় হচ্ছে 6,000 টাকা। আয় হচ্ছে 13,500 টাকা আর খরচ হচ্ছে কত? 6,000 টাকা। তাহলে আমি আয় থেকে ব্যয় বাদ যদি দেই, অর্থাৎ 13,500 বিয়োগ 6,000 হলো 7,500 টাকা। এই 7,500 টাকা হলো আমার কি? 7,500 টাকা হলো আমার প্রথম শ্রেণীর যে জমি, এই জমিটার খাজনা হলো
7,500 টাকা। দ্বিতীয় জমি যে জমি আছে সেই জমির খাজনা কত? 9,000 থেকে 6,000 বাদ দিলে 3,000 টাকা। আর এখানে হবে শূন্য, অর্থাৎ 6,000 থেকে 6,000 বাদ দিলে আমরা কত পাবো? আমরা 6,000 থেকে 6,000 বাদ দিলে আমরা শূন্য পাবো। এই যে আমরা দেখলাম, অর্থাৎ 3টা ভাগে যে ভাগ করলাম, এই 3টা ভাগে আমরা ভাগ করলাম, এই 3 ভাগের জমির 3 ধরনের খাজনা তৈরি হলো। কেন তৈরি হলো? এটা শুধুমাত্র উর্বরতা শক্তি এবং অবস্থানগত কারণ বা যে জমির যে চাহিদা, এই চাহিদার কারণের উপর ভিত্তি করে আমাদের যে 3টা শ্রেণী আমরা বিভক্ত করেছিলাম জমিটাকে, এই 3টা শ্রেণীর জমি থেকে আমরা 3 ধরনের খাজনা আমরা পেলাম। অর্থাৎ প্রথম শ্রেণীর যে জমি, এই জমিতে আমরা খাজনা পাবো 7,500 টাকা, কারণ এই জমিটা হচ্ছে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি উর্বর। হ্যাঁ, তাই এই ধরনের জমিতে ফসল উৎপাদনের পরিমাণটা অনেকটা বেশি হয়েছে। আর বেশি হলেই খরচ যেহেতু প্রত্যেকটা জমিতে সমান, তো প্রত্যেকটা জমিতে যদি খরচ সমান হয় কিন্তু উৎপাদনের পরিমাণটা কিন্তু উর্বরতা এবং অনুর্বরতার কারণে, অর্থাৎ উর্বরতা শক্তি পার্থক্যের কারণে এখানে কিন্তু আমাদের উৎপাদনের যে পরিমাণ, মোট পরিমাণটা, এটার কিছুটা পার্থক্য দেখা দেয়। হ্যাঁ, অর্থাৎ প্রথম শ্রেণীর জমিতেও যেহেতু উর্বর, এটাকে বেশি ফসল উৎপাদন হয়েছে, তাহলে তার আয় সৃষ্টি হয়েছে বেশি, অর্থাৎ 13,000 টাকাটা ছিল, 13,500 টাকা হচ্ছে তার আয়। আর খরচ যেহেতু 6,000 টাকা, তাই 13,000 টাকা থেকে 6,000 টাকা বাদ দিলে আমাদের 7,500 টাকা, এটা হলো প্রথম শ্রেণীর খাজনা তৈরি হলো। আর দ্বিতীয় শ্রেণীর জমির যে খাজনা, যেহেতু এটা প্রথম শ্রেণীর তুলনায় দ্বিতীয় শ্রেণীর যে জমি, এই জমিতে ফসল তুলনামূলকভাবে একটু কম হবে, কেননা এটা একেবারে বেশি উর্বর না, প্রথম শ্রেণী থেকে কিছুটা কম উর্বর যে জমি, এটা তো কম উর্বর জমি হওয়ার কারণে এটার খাজনাটা, উৎপাদনটা একটু কম হলো। অর্থাৎ এখানে যেহেতু 45 মণ হয়েছিল, এখন এটা 15 মণ কম হয়েছে, যার কারণে তার আয়টা চলে আসছে কত? 9,000 টাকা। এই 9,000 টাকা থেকে আমাদের ব্যয়টা যদি বাদ দেই, বাকি অবশিষ্ট থাকে 3,000 টাকা। এই 3,000 টাকা হচ্ছে তার দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা। এরপরে আসি আমি তৃতীয় শ্রেণীর যে জমিগুলা। তৃতীয় শ্রেণীর জমিতে দেখো, যেহেতু এটা তৃতীয় শ্রেণীর জমি, অর্থাৎ অপেক্ষাকৃত সবচেয়ে কম উর্বর যে জমিটা আছে, এই জমিটাতে যখন আমরা ফসল উৎপাদন করেছি কত মণ? আমার যেহেতু দ্বিতীয় শ্রেণীর চাইতে এটা তৃতীয় শ্রেণীর জমি কম উর্বর, সেহেতু উৎপাদনের পরিমাণটাও তুলনামূলকভাবে কম হবে। অর্থাৎ 30 মণের জায়গায় কত হয়েছে? 20 মণ হয়েছে। অর্থাৎ 20 মণ হলে 300 টাকা প্রতি মণ হিসেবে আমার মোট আয় আসে 6,000 টাকা, আমার ব্যয় হয় কত টাকা? 6,000 টাকা। তাই 6,000 টাকা দাও, আয় থেকে যদি আমরা ব্যয় বাদ দিই, তাহলে আমাদের এখানে কিছুই থাকে না, শূন্য থাকে। অর্থাৎ 6,000 থেকে 6,000 বিয়োগ করলে শূন্য। এই শূন্য হচ্ছে তৃতীয় শ্রেণীর জমির উদ্বৃত্ত বা খাজনা। এখানে বলে রাখা ভালো, যে জমির খাজনাটা শূন্য হবে সেটাকে বলা হয় প্রান্তিক জমি, সেটাকে খাজনাবিহীন জমি অথবা প্রান্তিক জমি। অনেক সময় ছোট ছোট প্রশ্ন আসতে পারে যে প্রান্তিক জমি কি অথবা খাজনাবিহীন জমি কাকে বলে, বা খাজনাবিহীন জমি বলতে কি বোঝো। এটা যদি এরকম ছোট প্রশ্ন আসে, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন আসে, তাহলে আমরা লিখব যে সকল জমির আয় এবং ব্যয় পরস্পর সমান হয়ে থাকে, সে সকল জমির খাজনা শূন্য হয়। আর এই শূন্য খাজনা, অর্থাৎ এই খাজনাবিহীন জমিকে বলা হয় প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি। অর্থাৎ যে সকল জমির উৎপাদনের হতে, অর্থাৎ যে সকল জমি হতে আমাদের যে আয় হবে, এই আয় আর ব্যয় যদি সমান হয়, পরস্পর সমান হয়, সে সকল জমিগুলোকে বলা হবে খাজনাবিহীন জমি। অথবা আমরা অন্যভাবে ভাষায় বলতে পারি যে জমির খাজনা শূন্য, যে জমির খাজনা শূন্য হয় তাকে প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি বলা হয়। আচ্ছা, এখন আসি, এটা যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে যদি আমরা ব্যাখ্যা করে থাকি, তাহলে আমরা কীরকম হতে পারে দেখি তো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই রিকার্ডোর খাজনা তথ্যটি আমরা একটা সূচির মাধ্যমে আমরা দেখলাম। হ্যাঁ, এখন এই সূচির মাধ্যমে দেখলাম, তো এখন আমরা দেখব জ্যামিতিক যে ব্যাখ্যা, অর্থাৎ গ্রাফের মাধ্যমে ব্যাখ্যা করলে আমাদের কীরকম হয়। এটা লম্ব অক্ষটা ধরলাম আমি ওয়াই, যেখানে আমার থাকবে হলো আয় এবং ব্যয়, আয় এবং ব্যয়।
লম্ব অক্ষে কী ধরলাম আমরা? আয় এবং ব্যয়। এটা হলো মূল বিন্দু বা শূন্য বিন্দু বা ও বিন্দু যেটি বলি আমরা, এটা মূল বিন্দু, শূন্য বিন্দু। আর এটা হচ্ছে জমির পরিমাণ, জমি। এটা কি ধরলাম আমরা? এক্স অক্ষটাকে ধরলাম আমি জমি, এটা হলো জমি। আচ্ছা, এখন তিনটা শ্রেণীতে আমরা যেহেতু জমিটাকে আমরা তিনটা ভাগে বিভক্ত করেছি, আমরা 1, 2 এই তিনটা, এটা ধরলাম আমি প্রথম শ্রেণীর জমি, এটা হলো দ্বিতীয় শ্রেণীর জমি, এটা হলো তৃতীয় শ্রেণীর জমি। আচ্ছা, তাহলে আমরা প্রথম শ্রেণীর জমি আমরা আয় ব্যয়ের একটা গ্রাফ তৈরি করতেছি। আচ্ছা, এটাকে ধরলাম আমি এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি, তাহলে ও এ ডি ই ধরলাম আমি। অর্থাৎ এটা হলো প্রথম শ্রেণীর জমি আয় রেখা, অতটুকু আমি কি পেলাম? আমি আয় পেলাম। আর যদি যেহেতু আমার ব্যয় রেখাটা, আসলে ব্যয়টা আমরা আগেই বলছি, পূর্বে বলেছি যে জমির উর্বরতা শক্তির পার্থক্যের কারণে মোট উৎপাদনের যে পরিমাণ আছে, এই মোট উৎপাদনের পরিমাণটা কিন্তু একই রকম হওয়ার কথা, একই রকম হবে না। অর্থাৎ জমির পার্থক্য, জমির যে উর্বরতা শক্তি পার্থক্য থাকার কারণে জমির যে মোট উৎপাদন সেটা কিন্তু কম বেশি হতে পারে, কিন্তু আমরা খরচের যে মোট যে ব্যয়টা, অর্থাৎ টোটাল কস্ট, অর্থাৎ উৎপাদন করার জন্য যে ব্যয়টা, এই ব্যয়টাকে কিন্তু আমরা একটা রাউন্ড ফিগারে, অর্থাৎ সব একই রকম ধরেছি। অর্থাৎ এখানে 6,000 টাকা সমপরিমাণ একটা ধরছিলাম, তাহলে আমরা এটারও ব্যয় রেখা এতটুকু হতে পারে, এটারও ব্যয় রেখা এতটুকু হতে পারে। আবার এই তৃতীয় শ্রেণী দেখো, এই ব্যয় রেখাটা কিন্তু তিনটারই আমরা কী ধরলাম? আমরা সমান ধরে নিলাম, তিনটারে কী হলো? সমান হলো। তাহলে একটা জিনিস খেয়াল করি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো। তাহলে এই এতটুকু অংশ, অর্থাৎ আয় হচ্ছে আমার কতটুকু? প্রথম শ্রেণীর যে জমি, এই জমির প্রথম শ্রেণীর জমি হচ্ছে আয় হচ্ছে ও এ ডি ই, এতটুকু হচ্ছে আমার আয়। ব্যয়টা কত? এটা আর এই অংশটুকু হলো আমার ব্যয়। তাহলে এখানে ও ই দিছি আমরা, ই এটা দিলাম আমরা এফ, এটা দিলাম আমরা ই এফ, আর এটা হলো আমরা জি দিলাম। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় শ্রেণীতে আসি। তা আয়টা এটার সাথে তুলনামূলক কিছুটা কম হবে, তাহলে আমার আয় রেখাটা হবে এটার সাথে আমরা কম নিলাম। তাহলে এই অংশটা হলো আমার কি? আয় রেখাটা এখন কি হবে দেখো, অর্থাৎ আয়টা হবে ও এ বি, দ্বিতীয় শ্রেণীর যে জমি, এই জমিতে আয় হবে এ বি, এইখানে একটা কিছু হবে আর এইখানে একটা কিছু হবে, অক্ষর হবে। তাহলে অক্ষর দিতে গেলে আমরা প্রথমে তাহলে আমরা কি এ বি, তাই যেহেতু এখানে আমরা জি পর্যন্ত নিছি, তাহলে জি, এরপরে লিখি আমরা এইচ, এরপরে লিখলাম আই, এরপরে লিখলাম আমি এটা জে। আর তৃতীয় শ্রেণীতে আমার আয়ও যা, আমার ব্যয়ও তা। সেই ক্ষেত্রে আমরা ওই যে 6,000 একটা গ্রাফে যে আমরা দেখিয়েছিলাম, তাহলে এটা আমরা আই জে, এটাকে আমরা কে দিয়ে নিলাম। এখন আসি, একটু খেয়াল করি, আমরা চিত্রটাকে খেয়াল করি আমরা, যে প্রথম শ্রেণীর যে জমি, এটা প্রথম শ্রেণীর জমিটা হচ্ছে এই অংশটা, এটা হলো প্রথম শ্রেণীর জমি, এই ও এ হচ্ছে প্রথম শ্রেণীর জমি। এই প্রথম শ্রেণীর জমি হতে খাজনা আমরা কত পাবো একটু খেয়াল করি। এই ক্ষেত্রে হলো প্রথম শ্রেণী। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু কালি ভরে নেই। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো। তাহলে আমাদের এই যে একটা গ্রাফ, জ্যামিতিক ব্যাখ্যা, এই ব্যাখ্যা হতে আমরা কি দেখলাম? আমাদের প্রথম শ্রেণী হতে যে আমার আয় সৃষ্টি হলো কত? এই এতটুকু 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 হচ্ছে আয়। তাহলে আমি প্রথম লিখলাম, প্রথম
জমির ক্ষেত্রে, এটা প্রথম জমির ক্ষেত্রে খেয়াল করি আমরা, আমাদের আয় হলো কত? আয় সমান, দেখো আয়টা হচ্ছে এই এতটুকু অংশ, এই এতটুকু অংশ হলো ও এ ডি ই, আয় হচ্ছে ও এ ডি ই, এবং ব্যয় কত? ব্যয় হচ্ছে এই এতটুকু, সবার জন্য ব্যয় এতটুকু। তাহলে এটাকে আমি লিখতে পারি কত? ও এ জি এফ। এখন আসি তাহলে অতএব রেন্ট বা খাজনা, এই খাজনা, আর এটাকে আমরা সূচিত করতে পারি আয়কে আমরা ইচ্ছা করলে আমরা ওয়াই, এটা হচ্ছে আয়, ব্যয় হচ্ছে সি, কস্ট আমরা লিখতে পারি, না লিখলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আয় থেকে আমরা ব্যয় বাদ দিব, অর্থাৎ ওয়াই থেকে বাদ দিব কি আমরা? সি, অর্থাৎ ওয়াই বলতে এখানে এটা, অর্থাৎ ও এ ডি ই বাদ সি, সি মানে কত আছে? ও এ জি এফ। এখন দেখো তো, তাহলে এই পুরাটা থেকে যদি আমি এতটুকু অংশ বাদ দিই, তাহলে এই যে আমার ব্লক করা যে রেখাগুলো আছে, অর্থাৎ এই বক্সটা হয় না, এই বক্সটারই আমার হচ্ছে খাজনা। অর্থাৎ এটা কি লিখতে পারি আমরা? এফ জি ডি ই, এফ জি ডি ই, অর্থাৎ এই প্রথম শ্রেণীর যে জমি, এই প্রথম শ্রেণীর জমির খাজনা হচ্ছে এফ জি ডি ই। এরপরে আসি আমরা দ্বিতীয় জমির ক্ষেত্রে, আমরা যদি আসি তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রে কি হবে? আমরা আবার আসি দ্বিতীয় জমির ক্ষেত্রে আসি। দেখো দ্বিতীয় জমির ক্ষেত্রে আসে আয়, আয়টাকে আমরা বললাম, যেহেতু এখানে আমরা খাজনা হিসেবে আমরা রেন্ট ব্যবহার করতেছি, অর্থাৎ আয় বলতে আসলে এটাকে আমরা রেভিনিউ ভাষায় আর ব্যবহার করতে পারি, যেহেতু আমি আর ব্যবহার করতেছি কিসে? রেন্ট মানে খাজনা, আর ই এন টি, রেন্ট, রেন্ট মানে হলো খাজনা। তাহলে এই আরতেও কিন্তু রেভিনিউ বা আয় বোঝায়, কিন্তু যদি এটা না দেখি আমরা, তাহলে ওয়াই দ্বারাও আমরা আয় আমরা বুঝাতে পারি, যদিও সামগ্রিক অর্থ বোঝায়, অর্থাৎ জাতীয় আয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা আসলে সামগ্রিক, অর্থাৎ টোটালি যে আয়টা, দ্বিতীয়বার না দিলেও কোনো সমস্যা, আগেই নেয় বললাম, আগেও নেয়। তাহলে এখানে দ্বিতীয় শ্রেণীর জমি হতে আয় কত? আমার টোটাল আয়টা হচ্ছে এতটুকু, টোটাল আয়টা হচ্ছে এতটুকু। তাহলে এটা মার্কিং করলাম আমরা, যতটুকু এতটুকু হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণীর হতে আয়। দ্বিতীয় শ্রেণী হতে এতটুকু যদি আয় হয়, তাহলে এই বক্সের আমরা কিভাবে আমরা নির্ণয় করি? এ বি আই জে, এ বি আই জে, এটা হচ্ছে আমার আয়, এ বি আই এবং জে। এখন সবার ক্ষেত্রেই আমার কি, আমার ব্যয়টা তো সমান, কস্ট মানে সি। এখন এটা দ্বিতীয় শ্রেণীর ব্যয় কতটুকু? দ্বিতীয় শ্রেণীর জমির ব্যয় হচ্ছে এতটুকু, এটা এ বি এইচ জি, এ বি এইচ জি। তাহলে রেন্টটা কী হবে? ওয়াই থেকে বাদ যাবে আমাদের সি। এখন ওয়াইয়ের মানটা কত? এই যে আমরা লিখলাম এ বি আই জে, বাদ যাবে কত? এ বি সি এর মান, এ বি এইচ জি। তাহলে এই পুরাটা থেকে যদি এই অংশটুকু, অর্থাৎ উইদাউট যে আমাদের এই যে ব্লক করা যেটা, অর্থাৎ এই সাদা অংশটুকু যদি আমরা বাদ দিই, তাহলে বাকি এই পুরাটার থেকে যদি এই অংশটুকু বাদ দিয়ে থাকি শুধু এই অংশটুকু, এই অংশটার নাম কি? জি এইচ আই জে, অর্থাৎ এই লিখলাম আমরা জি এইচ আই জে। এটা হলো আমাদের দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে খাজনা। এরপরে আসি আমি আমার তৃতীয় যে জমি আছে, তৃতীয় জমির খাজনা। তৃতীয় জমির ক্ষেত্রে যদি আমাদের খাজনা আমরা বের করি, তাহলে ঠিক ওই অনুরূপভাবে আগের মতোই আমরা তৃতীয় শ্রেণীর জমির খাজনা আমরা বের করতে পারবো। তাহলে তৃতীয় শ্রেণী হতে আমাদের আয় কতটুকু অংশ? এই অংশটুকু পুরাটা হলো আয়। তাহলে পুরাটা অংশ আয় হলে আমাদের কত হয়? বি সি কে এইচ। ব্যয়ও কিন্তু আমার এই অংশটুকুই, আমরা লিখলাম বি সি কে এইচ। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলাম, অর্থাৎ ওয়াই থেকে বাদ দিলাম সি। তাহলে বি সি কে এইচ বাদ যাবে কত? আবার বি সি কে এইচ, থাকলে কত? 0। এই ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর যে জমিটা আছে, এই জমির খাজনা হলো 0, অর্থাৎ এটাকে বলা হবে প্রান্তিক জমি।
এটাতে কি বলা হবে? প্রান্তিক জমি। অর্থাৎ এই হচ্ছে আমাদের যে রিকার্ডোর যে খাজনা তত্ত্ব, এই খাজনা তত্ত্বটাকে আমরা দুইভাবে আমরা প্রমাণ করলাম। একটা হলো রেখার সাহায্যে, অর্থাৎ এই যে ব্যাখ্যা, অর্থাৎ জ্যামিতিক যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা। আর একটা হলো আমাদের যে সূচি এবং যে টেবিলের সাহায্যে, যে অর্থাৎ সাংখ্যিক যে ধারণা ছিল, এই সংখ্যাগত ধারণা বা সূচি দ্বারা আমরা একটা প্রমাণ করলাম। অর্থাৎ এই যে আমরা শিখলাম, অর্থাৎ রিকার্ডোর যে খাজনা তত্ত্ব, এই রিকার্ডোর খাজনা তত্ত্বটি। তা যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো ক্লাসের সময়টা অনেকটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। তাই আমরা যে এই চ্যাপ্টারটা যে পড়াইলাম, অর্থাৎ খাজনার যে চ্যাপ্টার, এই খাজনাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার প্রশ্নটি, সেটি হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব। এখানে অনেকটা দেখা গেছে 1 বছর বা 2 বছর পর পর এই প্রশ্নটা অনেকভাবে দিয়ে থাকে। হ্যাঁ, তাহলে তোমরা এগুলা খুব ভালো করে তোমাদের যে টেক্সট বুক আছে এই বইটা থেকে ফলো করবা। আর পাশাপাশি আরও কিছু টেস্ট পেপার থাকলে সেখান থেকেও তোমরা হয়তো দেখলা যে বিগত সালগুলোতে আসলে কীরকম প্রশ্ন হয়েছে এই রিকার্ডোর খাজনা তত্ত্বে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস বলে রাখি, আমি যেখানে যে আমরা যে উপাত্তগুলো আমরা ধরলাম, অর্থাৎ ডাটাগুলো যে আমরা নিলাম, যে 6,000 টাকা আমরা সবার খরচ এক সমান ধরলাম, তুমি ইচ্ছা করলে 4,000 টাকা ধরেও করতে পারো। আমি ধরলাম প্রথম শ্রেণীর জমি যে 45 মণ উৎপাদন হইলো, হ্যাঁ, তারপরে আমি মন ধরলাম যে দাম আছে 300 টাকা মন। হ্যাঁ, তা তুমি ইচ্ছা করলে কিন্তু এই সংখ্যাগুলো পরিবর্তন করে নিতে পারো। তবে একটা জিনিস খেয়াল করবে, যেহেতু এখানে রিকার্ডিয়ান খাজনা তত্ত্বে বলা হয়েছে কি, যে তৃতীয় শ্রেণীর যে জমিটা, এই জমিটা হবে খাজনাবিহীন জমি, অর্থাৎ এখানে কিন্তু প্রান্তিক জমি, এটা আমাকে প্রমাণ করতে হবে। সেই ক্ষেত্রে আমি যত টাকাই আমি ধরি না কেন, তৃতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে কিন্তু আমাদের আয় ব্যয় সমান দেখাইতে হবে। যেমন এখানে আমি চিত্রের মাধ্যমে কিন্তু তৃতীয় শ্রেণীর জমি আমি আয় ব্যয় সমান দেখিয়েছি। ঠিক আছে, তো তোমরা এইভাবে ট্রাই করতে থাকো। আর এটার পাশাপাশি আর একটা জিনিস পড়ে নিবা, যে এই যে প্রত্যেকটা তত্ত্ব, প্রত্যেকটা যে থিওরি, এই থিওরিগুলোতে কিন্তু একটা সমালোচনা থাকে, যে অনেকে বলে যে না, এই জিনিসটা তার সঠিক হয় না, এই জিনিসটা হয়েছে, এই জিনিসটা হয় নাই, হ্যাঁ ঠিক হয় না, তাই এটার একটা সমালোচনা আছে। এই সমালোচনাটা পড়লে তোমরা আশা করি বুঝতে পারবা। হ্যাঁ, তো এই সমালোচনা সহ তোমরা এটা বাসায় ভালো করে ট্রাই করো। আগামী আবার ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার যাব, যে আমাদের মুদ্রার যে ব্যাংক ও মুদ্রা, অর্থাৎ ব্যাংক এবং মুদ্রার চ্যাপ্টারটা আমরা আগামী ক্লাসে ধরবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। সবাই করোনার যে পরিস্থিতি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। হ্যাঁ, ওকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।